শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনাম জানাবো। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাসের শহীদি মার্চ কর্মসূচিকাল। পুনর্গঠনের সময় বিভাজন সৃষ্টির পায়তারার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দিনরাত সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া, গোলাগুলিতে একজনের মৃত্যু, লুট করা অস্ত্র ব্যবহারের অভিযোগ। এরা সারা রাত ডোল ডাকর বানায়া আর বিভিন্ন রকমের লেকচার আওয়াজ করে আমাদের ঘুম নষ্ট করে। আমরা বাসা থেকে বের হতে পারি না, দোকানপাট খুলতে পারি না। এক পক্ষে দেখতে আসি গুলি বিদ্ধ হচ্ছে খালি। আশুলিয়া গাজীপুরে আজ শতাধিক কারখানায় ছুটি ঘোষণা, সুযোগ সন্ধানীদের ইন্ধন দেখছে সরকার, নিরাপত্তা আশ্বাসে কাল সব ফ্যাক্টরি খোলার ঘোষণা। শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশই বহিরাগত, তার জন্য আমাদের একটু টাফ হতে হবে। আগামীকালকে আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারি না, ইনশাল্লাহ আগামীকালকে থেকে চালাবো। আলাদা মামলায় পুলিশের সাবেক 2 আইজি শহীদুল ও মামুনের রিমান্ড, বাহিনীর পুনর্গঠনের সময় লাগবে জানালেন বর্তমান প্রধান। সচিবদের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক, সংস্কার ও সৃজনশীল উপায়ে জনস্বার্থ রক্ষার নির্দেশ। সংকটে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক, গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ গভর্নরের। আমাদের সম্পদ যেটা লুণ্ঠন করে নিয়ে গেছে সেটা আমরা ফেরত নিতে পারি, এটার জন্য আমাদেরকে খুব ব্যাপকভাবে কয়েক বছর ধরে কাজ করতে হবে। আমরা ইন্ডিপেন্ডেন্ট অডিটর দিয়ে কাজ করাবো, এই কারণে একটা টাস্ক ফোর্স আমরা করব। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে কাল শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে ইউনিয়ন থেকে মহানগর পর্যায়ে শহীদদের স্মরণ, আহতদের বেদনা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচি পালন হবে। দুপুরে সংবাদ সম্মেলনে সমন্বয়করা এই ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন, দেশ যখন পুনর্নির্মাণের দিকে যাচ্ছে তখন বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। মুক্ত সংবাদ মাধ্যমকে প্রশ্ন করার ক্ষমতা রাখতে হবে। ঠিক 1 মাস আগে 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন অস্ত্র দিয়ে স্তব্ধ করার চেষ্টা চালায় পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজশাহী বাদ যায়নি কোনো এলাকা। খানিক পরপরই আসতে থাকে প্রাণহানির খবর। সারা দেশ যখন বন্দুকের গুলিতে তছনছ, ঢাকা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের কেন্দ্র। সব মত পথ ভুলে লাখ জনতা ছুটে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে ঘোষণা আসে 1 দফা শেখ হাসিনার পদত্যাগ। এগিয়ে এনে 5 আগস্টই কর্মসূচি দেওয়া হয় মার্চ ফর ঢাকা। দুপুর হতে বিজয়ের ধ্বনি চারিদিকে। পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। শত শত শিক্ষার্থী জনতার ত্যাগের 1 মাস পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার। এদিন শহীদি মার্চ নামে কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে তাদেরকে স্মরণ করে আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আন্দোলনের সময় ঐক্যবদ্ধ হয়েছিল সবাই, কিন্তু পুনর্গঠনে বিভাজন তৈরি করতে চায় কেউ কেউ। আওয়ামী রাজনীতির বাইরে, আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না, আওয়ামী লীগ ছিল একটা ধর্ম, এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম।
সমন্বয়করা বলেন দেশ গঠনে নিয়ম ভাঙা বন্ধ করতে হবে, সেটা শুরু করতে হবে নিজেদের মধ্য থেকেই। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্য আছে কিনা তাও জানতে চাওয়া সমন্বয়কদের কাছে। আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা। মানুষকে জিম্মি করার জন্য সিন্ডিকেট তৈরি করে অধিক মুনাফা দেওয়া, এই অভ্যাসগুলো তো আমাদের। এই অভ্যাসগুলো থেকে আমরা যেদিন বের হতে পারবো সিস্টেমগুলো অটো পরিবর্তন হয়ে যাবে। শুক্রবার জেলা ও বিভাগীয় সফর শুরু করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা এখন জরুরি নজর দিচ্ছেন আহতদের চিকিৎসা ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তায়। আপনারা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে সহযোগিতা করুন। পাশাপাশি আর কি আহ্বান করবো, কোথাও আপনারা আইন নিষেধে তুলে নেবেন না। এই মুহূর্তে 7টি এমন কেস নিয়ে কাজ করছি যাদেরকে আমরা বাইরে পাঠানোর, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড, ব্যাংককে পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছি। সংস্কারের পর পরবর্তী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্যই নির্বাচন কমিশন ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের বিগত কয়েকটি নির্বাচন সুষ্ঠু হয়নি এবং মনে করছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের লুট করা অস্ত্রে আধিপত্য বিস্তারে পাল্টা হামলা হচ্ছে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে। প্রায়ই গোলাগুলি চলছে বিভিন্ন গ্রুপে। 6 আগস্ট থেকে আজ পর্যন্ত গুলিতে 2 জন নিহতের পাশাপাশি প্রায় অর্ধশত আহত হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা তুলে ধরছে নিজেদের অসহায়ত্বের কথা। খুব দ্রুতই সেখানে সমন্বিত অভিযানের কথা জানিয়েছে পুলিশ। সহকর্মী রাশেদ নিজাম বিস্তারিত জানাচ্ছেন। 6 আগস্ট 2024 দিনে দুপুরে চলছে গুলি, কারো হাতে পিস্তল আবার কারো হাতে শটগান। ঘটনাস্থল মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। ওই দিন গুলিতে আহত হয়ে পরে মারা যান শাহেন শাহ নামের একজন। এরপর থেকে প্রায় প্রতিদিনই সংঘর্ষ চলছে বিহারীদের এই ক্যাম্পে। গত মঙ্গলবারও সেখানে ব্যাপক গোলাগুলি হয়। সেই ধারাবাহিকতায় বুধবার ভোরে দুপক্ষের গোলাগুলিতে নিহত হয় সোনু নামের এক যুবক। বুধবারের ঘটনায় আহতদের ভর্তি করা হয়েছে লালমাটিয়ার একটি হাসপাতালে। সেখানে আহতদের স্বজনদের পাশাপাশি পুলিশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শাহ আলম নামে গুরুতর আহত একজনকে নিয়ে আসা হয় পুলিশ প্রহরায়। স্বজনদের দাবি, দুপক্ষের গোলাগুলিতে আহত হয়েছেন তারা। মাদক ব্যবসায়ীরা ঝগড়া করতে আসে, এর মধ্যে ভালো মানুষও চলে যাচ্ছে। যারা বিজনেস করতেছে 2 নাম্বারই, তারা নিজেদের ভেতরে মারামারি করে, আমাদের বাচ্চারা দাঁড়ায়, আঘাত পায়। আমরা বাসা থেকে বের হতে পারি না, দোকানপাট খুলতে পারি না। আমার জামাই বাইরে গেছে জন্য নাস্তা আনতে, আমার বলছে তুমি ঘুমাও আমি আসতেছি। উনি বাইরে গেছে, ওনার গুলি লেগে গেছে। আমি ওইটা যেয়ে দেখতেছি আমার জামাই একদম রক্ত ভরা। যে সমস্ত গুলিগুলো আসছে সামনে এবং সাইডের দিক থেকে গুলিগুলো মূলত আসছে। এটা ছড়া গুলি, একটা মানে গোল মার্বেলের মতো, যে সাইকেলের যে ইয়াগুলো আছে না, বলগুলো, ছোট ছোট বল বা পাখি শিকার করে যে বুলেটগুলো দেয়, ওই বুলেটের আর কি। স্বজনেরা যে দাবি করেছেন তার সাথে বাস্তবতার মিল কতটুকু, আর কাদের হাতে রয়েছে এসব অস্ত্র তা জানতে চায় যমুনা টিভি। খোঁজ নিয়ে জানা গেছে মূলত মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতেই এই অস্ত্রের ঝনঝনানি। ক্যাম্পে আগে থেকেই মাদকের নিয়ন্ত্রণ ছিল ভুইয়া সোহেলের হাতে। তার গ্রুপে আছেন সৈয়দপুরিয়া বাবু, বোম নামে আরও 2 জন। এছাড়া আরও 2 অস্ত্রধারী কালিম জাম্বু ও মোহাম্মদ আলীও সোহেলের লোক। তাদের সাথে আছে ক্যাম্পের নামকরা কামাল বিরিয়ানির কামাল ও তার ছেলে ইরফান। পিস্তল দিয়ে গুলি চালানো এই ব্যক্তি চুয়া সেলিম। তিনি এখন নিয়ন্ত্রণ নিতে চাইছেন পুরোটার। তার সাথে আছেন পারমনু, আকরাম ও শাহ আলম। এছাড়া বোবা বিরিয়ানির মালিক আলতাফ ও তার ছেলে ইরফান এবং ভাই কামরানও আছেন সেলিমের সাথে। জেনেভা ক্যাম্পের পাশে প্রায় 35 বছর ধরে বসবাস তাহের সিদ্দিকির। তার কাছে ক্যাম্প মানেই আতঙ্কের নাম। এখানে বিহারিদের জ্বালায় আমরা অতিষ্ঠ। বিহারিদের জ্বালায় আমরা ঠিকমতো বসবাস করতে পারি না। ওরা সারা রাত চিল্লাপাল্লা করে, তারপরে আমাদের ঘুমের নষ্ট করে। আর এমনিও তারা মাদক ব্যবসা, তারপরে বিভিন্ন রকমের ইয়াবা ব্যবসা, এটা সেটা করে তারা রাজত্ব কায়েম করতেছে। থানা পুলিশ জানায়, সাধারণ নাগরিকের জমা দেয়া প্রায় 500 অস্ত্র এবং 20,000 গুলিসহ 5 আগস্ট রাতে মোহাম্মদপুর থানা থেকে লুট হয় 700 অস্ত্র। গুলির সংখ্যা প্রায় 30,000। ক্যাম্পে যে পুলিশেরই অস্ত্র ব্যবহার করা হচ্ছে তা স্বীকার করে নিজেদের সংকটের কথা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। মাদক
আছে, এছাড়া ওদের আরো কিছু বিজনেস আছে, অস্ত্র তারা হয়তো যেগুলো থানা লুট করছে অস্ত্র তাদের হাতে আছে, ফলে তাদের গা গরম, এরকম কিছু সম্ভাবনা আছে। এই মুহূর্তে পুলিশের একক সক্ষমতা জেনেভা ক্যাম্পে ঢুকে মোহাম্মদপুর থানা একক সক্ষমতা নাই যে অভিযান চালায়। 45,000 লোক বসবাস ওখানে, তো আমরা যৌথ অভিযান করবো ইনশাল্লাহ শিগগিরই, তখন হবে। এ যেন এক শহরের ভেতর আরেক নগর। দেশ জুড়ে যখন চলছে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান, তখন জেনেভা ক্যাম্প যেন একেবারেই অধরা। বরাবরের মতো এবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিফল হবে না এমন আশা স্থানীয় মানুষের। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুর ও আশুলিয়ায় বন্ধ থাকা সব পোশাক কারখানা কাল খুলে দেওয়া হবে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী। আজ রাতে শিল্পাঞ্চলে বিশেষ অভিযানও চালানো হতে পারে। বিজিএমইএ প্রেসিডেন্ট জানিয়েছেন, শ্রমিকরা নয়, বহিরাগতরা হামলা চালাচ্ছে। তাদের আইনের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সহায়তা করবেন পোশাক শিল্প মালিকরা। কয়েকদিন ধরেই উত্তপ্ত সাভার ও গাজীপুর শিল্পাঞ্চল। বুধবার সকালে কাজে যোগ দেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা, কিন্তু হঠাৎ আগে থেকে বন্ধ থাকা কারখানার কর্মীরা চালু থাকা ফ্যাক্টরির সামনে বিক্ষোভ শুরু করেন। ছুটতে থাকেন ইট পাটকেল, তাদের সাথে যোগ দেন চাকরি প্রত্যাশী শ্রমিকেরাও। এমন দৃশ্য দেখা যায় সাভারের জামগড়া, জিরাবো, নরসিংহপুর ও আশপাশের অর্ধশতাধিক পোশাক কারখানায়। অনেকে অবস্থান নেন সড়কেও। বেতন বৃদ্ধি করতে হবে। এখন যাদের আমাদের বেতন আটকা আছে, বিকাল 4টার মধ্যে সবার অ্যাকাউন্টে বেতন দিয়ে দিতে হবে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মানসম্মত বাড়তি বেতন নিশ্চিত করতে হবে। এই অবস্থায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। একই অবস্থা ছিল গাজীপুরে। পরে সেখানে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, জেলা প্রশাসন, সাথে সেনাবাহিনী আমরা যৌথভাবেই কাজ করছি। কোনো অব্যবস্থাপনার খবর পাচ্ছি আমরা সেখানেই করছি। আমরা আন্দোলনকারী এবং কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট উভয়ের সাথে কথা বলতেছি, যৌক্তিক সমাধানে আমরা সচেষ্ট। সার্বিক পরিস্থিতি নিয়ে বিকেলে বৈঠকে বসে গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। যোগ দেন সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মালিকদের অভিযোগ, চলমান অসন্তোষে মদত আছে স্বার্থান্বেষী মহলের, ভাঙচুর চালাচ্ছে বহিরাগতরা। পরিবর্তন হলে কিছুটা হাত বদল হয়, এটাতে অস্বীকার করা আমাদের জন্য বোকামি ছাড়া কিছুই না। আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যাই এখন হচ্ছে যে বহিরাগত যে অলনে সাডেন যারা আসতেছে, অ্যাটাক করতেছে, এইটা। বৈঠকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আশ্বাসের প্রেক্ষিতে বৃহস্পতিবার কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা গ্যারান্টি দিয়েছে যে আমাদের কোনো ফ্যাক্টরিতে ইনশাআল্লাহ কালকে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তারা বরদাস্ত করবে না, এবং ওই পরিমাণ সাপোর্ট তারা রাখবে আমাদের কমিটমেন্ট দেওয়ার পরে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীকালকে আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারি না, ইনশাল্লাহ আগামীকালকে থেকে চালাবো। বিজিএমইএ জানায়, চলমান পরিস্থিতিতেও নির্ধারিত সময়ে বেতন পাবেন শ্রমিকরা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে মনে করছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা, এলজেআরডি উপদেষ্টা এবং আইজিপি বলেছেন, শ্রমিক আন্দোলনে উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে সব কথা জানিয়েছেন সরকারের দায়িত্বশীলরা। গত কয়েকদিন ধরে গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, যার ফলে তৈরি পোশাক ও ওষুধ শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। রপ্তানি, কর্মসংস্থান ও অর্থনীতি বিনাশী এই কার্যক্রমের পেছনে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পৃক্ততা নাই বলেই সরকারের ভাষ্য। বুধবার সহ গত কয়েকদিনে কয়েক দফায় বৈঠক শেষে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফেরানো যায়নি। এই আন্দোলনের পেছনে আওয়ামী লীগের দায় আছে বলে মনে করছে সরকার। বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন। আজকে থেকে অ্যাকশন শুরু হবে। পুলিশ সেখানে কোনো প্রকার হার্ম হয়, ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন নেবে না, তবে রাস্তাগুলো খালি করার জন্য তারা যথাযথ অ্যাকশন নেবে। এলজেআরডি উপদেষ্টা বলছেন, বকেয়া বেতন ও ঝুট ব্যবসার দখল সংক্রান্ত সমস্যাগুলো নিরসন হওয়ার পরও আন্দোলন অর্থনীতি বিনাশী। আর স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, কারখানায় হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হবে সরকার। এটা যদি নষ্ট হয়, বাংলাদেশে ফরেন কারেন্সি আর্নিং বন্ধ হয়ে যাবে, লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে, তাহলে আমাদের কার লাভ হবে?
তো এই যেগুলো চিন্তা করে আমাদের এখন আগাতে হচ্ছে যে শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশই বহিরাগত। ওদেরকে কীভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে, আমাদের একটু শক্ত হতে হবে, কঠোর না হবে, অ্যারেস্ট হতে পারে, ডিটেনশন হতে পারে। শিল্পাঞ্চলের কাজের পরিবেশ ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন আইজিপি মইনুল ইসলাম। আশা প্রকাশ করেছেন 2-1 দিনের মধ্যেই শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরে আসবে। একটা অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে কিন্তু আমরা ছাড় দেওয়ার সুযোগ নাই। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সচিব সভায় তিনি এই আদেশ দিয়েছেন। 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে গেল রোববার থেকে নিয়মিত তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কার্যক্রম শুরু করেন তিনি। বুধবার সকালে সেখানে আসেন 55 মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। তাদের সাথে প্রথমবারের মতো বৈঠকে সভাপতিত্ব করেন ডক্টর ইউনূস। বলেন, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। পরে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার জারির নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বলেছেন, সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, তা বাস্তবায়নে গদবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। দুর্নীতির মূল উৎপাটন করার নির্দেশ দিয়ে তিনি আরও বলেছেন, সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ দূর করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে দেশের স্বার্থে, তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। কাল সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে এই তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এদিন নির্বাচন কমিশনদের নিয়ে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। কমিশন পদত্যাগ করবে কিনা জানতে চাইলে সিইসি বলেছেন, বৃহস্পতিবার দুপুর 12টায় সংবাদ সম্মেলন করে সব কিছু জানানো হবে। একই দিন রাষ্ট্রপতির সাথে দেখা করার সিদ্ধান্তের কথাও তিনি জানান। 2022 সালের 26 ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি মতবিনিময়ে তিনি এমন মন্তব্য করে বলেছেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায়। দেশের সংস্কার পরিকল্পনার কথাও জানান তিনি। বললেন, দলের সংকটকালে তৃণমূলই বিএনপিকে বারবার রক্ষা করেছে। বিএনপির সফলতা আর অগ্রযাত্রা কখনোই ব্যাহত হবে না। মতবিনিময়ে উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান এবং বাবু গয়েশ্বরচন্দ্র রায় সহ অনেকেই। শিল্প কারখানার অস্থিরতা রাজনৈতিক ও দেশি বিদেশি ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন। একই জায়গায় আরেক অনুষ্ঠানে ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, বিগত রেজিমকে পাকাপোক্ত করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নির্বাচন কমিশন ও দুদক। তাই এই দুই সংস্থার কমিশনারদের পদত্যাগ করার আহ্বান তিনি জানিয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে শ্রমিক দলের কর্মী সভা, যেখানে নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন শীর্ষ নেতারা। পতিত স্বৈরাচার তারা বাদেও আরো কিছু কেউ আছে, তাদের ইচ্ছা হলো বিএনপির যদি বদনাম হয় তাহলে তাদের হয়তো কিছু লাভ হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকের অধিকার রক্ষায় কোনো আপোষ নেই, কিন্তু শ্রমিক আন্দোলনের নামে ষড়যন্ত্র হলে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আজকে বিভিন্ন জায়গায় যেসব গন্ডগোল হচ্ছে, এই গন্ডগোল করতে যা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে। কারা করতেছে এসব?
নিশ্চয়ই আমাদের লোকরা। যারা করতেছে তাদেরকে প্রতিহত করা না গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে, শিল্প ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এর আগে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, আওয়ামী সরকারের সুবিধাভোগীদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে অপসারণ করতে হবে। পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের, তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো দুদুক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। ডক্টর জাহিদ জানান, বন্যা দুর্গতদের জন্য বিএনপি এ পর্যন্ত 13 কোটি টাকার বেশি ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করেছে, যার মধ্যে বিতরণ করা হয়েছে 10 কোটি টাকার সামগ্রী। শুক্রবার পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে, ব্যবহার করা হবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে। বিএনপি পরিবার আজকে এই বন্যার্ত মানুষের পাশে আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজধানীর পৃথক দুটি স্থানে দুজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের সাবেক 2 মহাপরিদর্শক শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে শহীদুল হককে 7 দিনের এবং আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে আসামিদের ওপর হামলার ঘটনায় সমালোচনার মুখে বুধবার সকাল 6:30 নাগাদ ঢাকার সিএমএম কোর্টে নেওয়া হয় পুলিশের সাবেক 2 আইজিকে। তাদের বিরুদ্ধে রাজধানীর পৃথক 2 ঘটনায় 2 ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়। সাবেক মহাপরিদর্শক শহীদুল হক এবং আব্দুল্লাহ আল মামুনের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 2019 সালের 17 ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে ইঞ্জিনিয়ার আরিফ মাইনুদ্দিনকে অপহরণের অভিযোগ তার বিরুদ্ধে। শুনানি শেষে রাজধানীর নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আইজিপি শহীদুল হককে 7 দিনের, মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের এবং হাজারীবাগ থানার অপহরণ মামলায় আব্দুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ নামে একজন ব্যবসায়ী পুলিশের গুলিতে নিহত হয়। ওই মামলায় একেএম শহীদুল হক এজাহার নামীয় আসামি এবং তদন্তকারী কর্মকর্তা। ওই মামলায় তাকে সম্পৃক্ততা পাওয়া যায়। মতি দোকানদার আবু সায়েদ পুলিশের গুলিতে তার মাথা এবং পিঠে বুকে গুলি লেগে নিহত হয়। তার এই হত্যার সঙ্গে এই আব্দুল্লাহ আল মামুন জড়িত মর্মে প্রাথমিক অবস্থায় তদন্ত কর্মকর্তা নিশ্চিত হন। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক, তবে কোনো কথা বলেননি আরেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ফরওয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। তখন আমরা আয়ুষাবকে প্রশ্ন করাতে আয়ুষাব কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেন নাই। এটা শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য। শুধু এই গভর্নমেন্টের সময় আমি আইজিপি বা পুলিশ কর্মকর্তা থাকার কারণে আমাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। শহীদুল হক 2014 সালের 31 ডিসেম্বর আইজিপি হিসেবে যোগদান করেন, দায়িত্ব পালন করেন 2018 সালের 31 জানুয়ারি পর্যন্ত। আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 30 সেপ্টেম্বর 2022 সালে আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এমন কিছু নেই যে একদিনের মধ্যে পুলিশের ভাবমূর্তি উন্নতি করে ফেলবে। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেছেন তিনি। এ সময় এলজিআরডি উপদেষ্টা বলেছেন, পুলিশ রাস্তায় রাস্তায় বা গ্রামে গ্রামে নেই, কিন্তু পুলিশ কাজ করছে। আর আইজিপি বলেছেন, পুলিশের কাজকে দৃশ্যমান করতে নানা রকম কাজ চলমান রয়েছে, একটু সময় লাগবে। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের বিরুদ্ধে হত্যার দায় রয়েছে। বাহিনীটির হিসাবে তাদের নিজেদের 54 জনের মতো সদস্য প্রাণ হারিয়েছেন। প্রাণের আতঙ্ক, থানা ও অবকাঠামো ভাঙচুর, নানা ইস্যুতে আওয়ামী লীগ সরকার পতনের পর কর্মবিরতি পালন করে পুলিশ।
অন্তর্বর্তী সরকার গঠনের পর বদলি, পদোন্নতি সহ নানা প্রক্রিয়ার মাধ্যমে পুলিশকে কাজে ফিরিয়ে আনতে চেষ্টা করছে সরকার। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে, মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনার যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না, আপনার আমাকে সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। পুলিশের সেবা পেতে মানুষের নানা রকম ভোগান্তি হচ্ছে ও মনোবলের ঘাটতি থাকার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। আইন শৃঙ্খলা একমাত্র এখন ডিস্টার্ব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, কিন্তু আদারওয়াইজ যে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে গ্রামে গঞ্জে, সেগুলো কোনো কিছু হচ্ছে না, এরকম কোনো তথ্য নাই। এই মুহূর্তে মেনলি হচ্ছে শহর ভিত্তিক, বিশেষ করে ঢাকাতেই যে পুলিশের মনোবল ভেঙে গেছে বিকজ অফ দেয়ার অ্যাক্টিভিটিস। আর সেটা এতদিনের 15 বছরের 16 বছরের অ্যান্টি পাবলিক অ্যাক্টিভিটিস তো 15 মিনিটে যাবে না। আর সেজন্য তোমাদেরকে ওদের এনকারেজ করতে। স্বাভাবিক কর্মধারায় ফিরতে আইজিপিও সময় চাইলেন। গাড়িগুলি রিপ্লেস করা, থানাগুলিকে নতুনভাবে মেরামত করা, এটা তো সময় লাগবে, বাট আমরা কিন্তু কাজে আছি। ব্যাপক আকারে বদলি করেছি, ব্যাপক আকারে আমাদের নতুন পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, কমিশনার এটা বদলি হয়েছে এবং তারা ইতিমধ্যে নিজের জায়গায় গেছে। সুতরাং আপনারা কাজ দেখবেন যে আরও সবকিছু বেগবান হয়েছে। অবৈধ অস্ত্র ও মামলার আসামিদের ধরতে যে অভিযান হচ্ছে সেখানে সার্বিক নিরাপত্তায় ভালো প্রভাব পড়বে বলে মন্তব্য আইজিপির। আমরা আশা করি যে একটা ভালো ফলাফল আমরা দিতে পারবো। এবং নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা ক্যাথরিন কুক। দীর্ঘ 7 বছর পরে কোনো বিদেশি কূটনীতিক সাক্ষাৎ করতে এলেন তার সাথে। রাত 8:30টায় গুলশানে চেয়ারপারসনের বাসভবনে দেখা করতে আসেন সারা। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু জানিয়েছেন, দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে খালেদা জিয়া প্রস্তুত কিনা তা নিয়ে কথা হয়েছে। ডক্টর এজাডাম জাহিদ হোসেন জানিয়েছেন, যত দ্রুত সম্ভব শারীরিক অবস্থা বিদেশে যাওয়ার উপযোগী হলেই তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন এবং সাক্ষাতে খালেদা জিয়া দুই দেশের সার্বিক অবস্থা ও সম্পর্ক উন্নয়নে জোর দেন। এবার দুদকের জালে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার আলোচিত 2 ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, ক্রয় সংক্রান্ত দুর্নীতি সহ বেশ কয়েকটি অভিযোগে আজিজ পরিবারের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। প্রভাবশালী সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি ও ফ্ল্যাট কিনেছেন তিনি। 100 কোটি টাকা খরচে করেছেন আলিশান বাংলো। মিরপুর ডিওএইচএসে রয়েছে তার বাড়ি। ঢাকার নিকুঞ্জ 1-এর 6 নম্বর রোডে আজিজ রেসিডেন্স নামেও বাড়ি রয়েছে সাবেক এই সেনাপ্রধানের। এছাড়া তার 2 ভাই হারিস ও তফেল ওরফে জোসেফ ঢাকার বিভিন্ন এলাকায় বাড়ি ও বিপুল পরিমাণ জমি কিনেছেন, দখল করেছেন নানাজনের সম্পত্তি। দুর্নীতি দমন কমিশন তথ্য পেয়েছে তারা এগুলো করেছেন অনিয়ম দুর্নীতি করে। তাই আজিজ পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। একই ধরনের অভিযোগ ফেনী 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, টেন্ডারবাজি, সরকারি সম্পত্তি দখল, সরকারি টাকা আত্মসাৎ এবং চাঁদাবাজির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। নিজাম হাজারী ওনার নিজের এবং তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে। সেই তথ্যগুলোর প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে। এদিকে দুদকে চলমান 41 এমপি মন্ত্রীর দুর্নীতির অনুসন্ধানে তাদের পরিবারের সদস্য ও অন্য সহযোগীদের সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক। দেশ ত্যাগেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। তাদের ব্যাংকের তথ্যাদি পাওয়ার জন্য বিএফআই বাংলাদেশ ব্যাংকের যে আমাদের ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে সেখানে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া অনিয়ম ও দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা 13 সাবেক মন্ত্রী ও এমপির কেউই দুর্নীতি দমন কমিশনে হাজির হননি। তাদের নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
সংকটে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক, আর তাই গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ গভর্নরের। বিকেলে ব্যাংকার্স সভা শেষে সব কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। খেলাপি ঋণ ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করা এবং সম্পদ উদ্ধারে টাস্ক ফোর্স গঠনের কথাও বলেছেন তিনি। পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান গভর্নর। গত ১.৫ দশকে ব্যাপক হারে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। এর বড় অংশই পাচার হয়েছে বিদেশে, যে কারণে তারল্য সংকটে পড়েছে বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের আমানত ফেরত দিতেও হিমশিম খাচ্ছে এসব ব্যাংক। ব্যাংকার্স মিটিংয়ে এসব ব্যাংককে তারল্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন এবিবির চেয়ারম্যান। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার বাড়ানো, ঋণ সুধারের সর্বোচ্চ সীমা তুলে দেয়া এবং ব্যাংক খাত সংস্কারে টাস্কফোর্স গঠনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। সব ব্যাংক মিলে তারল্য সংকটে সাহায্য করবে, তবে এটাও ভুলবেন না যে হয়তো ৮-১০টা ব্যাংক যেমন কঠিন অবস্থায় আছে, অনেক ব্যাংক কিন্তু খুব ভালো করছে। ব্যাংকার্স মিটিং শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেন, সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা দেয়া হবে, তবে টাকা ছাপিয়ে নয়। অন্য ব্যাংক থেকে টাকা ধারে গ্যারান্টার হবে কেন্দ্রীয় ব্যাংক। আমরা ডিপোজিটরের স্বার্থটা দেখব, সেটা নিয়ে কোনো ব্যত্যয় নেই, প্যানিক হওয়ার কিছু নাই। ব্যাংকারদেরও বলেছি যে ইন্টারব্যাংক মার্কেট থেকে আমাদের গ্যারান্টির বিনিময়ে ওই ব্যাংকগুলোকে যেন তারল্য দেওয়া হয়। আমরা নতুন কোনো টাকা ছাপাবো না তাদের জন্য। ব্যাংকের টাকা লুটপাটে জড়িত এবং এসব ব্যাংকের খেলাপি গ্রাহকদের দেশীয় সম্পদ জব্দ করার পাশাপাশি বিদেশে পাচার করা সম্পদ ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান গভর্নর। বিশ্ব ব্যাংকের সাথে কথা বলেছি, আমরা ইউকে গভর্নমেন্টের সাথে কথা বলেছি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধিদের সাথে কথা বলেছি এবং আরো কথা হবে। তারা আসছেন তাদের দেশে সহায়তা দেওয়া, যাতে তারা আমাদের সম্পদ যেটা লুণ্ঠন করে নিয়ে গেছে সেটা আমরা ফেরত নিতে পারি। খেলাপি ঋণ ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের শক্তিশালীকরণ এবং সম্পদ উদ্ধারে আলাদা আলাদা টাস্কফোর্স গঠন করার কথাও বলেন গভর্নর। এই যে ব্যাংকিং খাতের যে পুনরুদ্ধার বা সেটার জন্য আমাদেরকে খুব ব্যাপকভাবে কয়েক বছর ধরে কাজ করতে হবে। আমরা ইন্ডিপেন্ডেন্ট অডিটর দিয়ে কাজ করাবো, এই কারণে একটা টাস্ক ফোর্স আমরা করব। ব্যাংক সংস্কারে বিদেশি সহায়তা নেওয়া হবে বলেও জানিয়েছেন গভর্নর। বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভগুলো চুরি হয়েছে সেটাও কি এর মধ্যে আছে কিনা? আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।